দায়, আমরা তো এখনো দায় মুক্তি হতে পারিনি জাতি হিসেবে বলেন, আর নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে বলেন। তো আর বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এখন চলছে, সেখানেও হয়তো বা এই আমাদের যে মানে অভূতপূর্ব জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়ে গেল, সেই গণ অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক প্রেক্ষাপট, কি হবার কথা ছিল, কি হচ্ছে, আর কোন দিকে আমরা আগাচ্ছি, এই প্রশ্নগুলো এখনকার বাস্তবতায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ আসলে। কারণ এর উপর ভিত্তি করে আমাদের সামনের অন্তত 10 বছরের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। তো আমাদের যারা অতিথি বক্তারা আছেন, যারা আলোচনা করবেন, ওরা এখনো সবাই এসে পৌঁছায়নি। যারা ইতিমধ্যে পৌঁছেছেন তাদেরকে দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করব। আর আপনাদের সবার জন্য শুভকামনা। আরেকটা কথা বলি, আজকের আলোচনা সভাটা অনেকটা আমরা উন্মুক্তভাবে রাখবো, যাতে কারো যদি কোনো প্রশ্ন থাকেন তাহলে আমাদের অতিথিদের কাছে প্রশ্ন করবেন এবং ওনারাও নিশ্চয়ই উত্তর দেবেন, তাহলে একটু কার্যকরী হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমজনতার দলের কেন্দ্রীয় সদস্য আমাদের বড় ভাই রাশেদ আহমেদ ভাইকে বিনীত অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহিররহমানিররহিম। আজ আমাদের জাতির জন্য একটা দুঃখ ভারাক্রান্ত দিন। আজ থেকে 268 বছর পূর্বে আমাদের দেশ পরাধীনতার গ্রাসে ডুবে গিয়েছিল। এই দীর্ঘ 268 বছর অনেক 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 সংগ্রামের বিনিময়ে 1971 তারিখ পরিক্রমায় 2024 আর তারিখ পরিক্রমায় আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের অনুষ্ঠানের জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের চেয়ারম্যান স্যার, আমাদের সম্মানিত অতিথি এবং আমাদের সংগঠনের উচ্চপদস্থ এবং আগত সমস্ত সম্মানিত অতিথিদের। আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি সেই সব বীর শহীদদের, যেসব সৈনিকরা 1957 সালে সিরাজউদ্দৌলার পাশে থেকে লড়াই করে শেষ পর্যন্ত জীবন দিয়েছেন। এবং আমি সেই সঙ্গে স্মরণ করছি সেই সব গাদ্দারদের, যারা সিরাজউদ্দৌলার পাশে থেকে বেইমানি করার ফলশ্রুতিতে আমাদের স্বাধীনতা ভূলণ্ঠিত হয়। ঠিক যেমনি 1971 সালে আমাদের ভিতরে কিছু কুচুক্তি মহল আমাদের হায়ানত আমাদের স্বজাতির উপর ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তদ্রুপ 2024 সালে আমরা দেখতে পাই একই সিন বৃহৎ জাতিগোষ্ঠী এগেইনস্টে গিয়ে তারা আমাদের ভাই বোনদের নির্বিচারে হত্যা করে। এগুলি কিন্তু সব একই সূত্রের কথা। কেউ যদি মনে করেন 1757 সাল 2024 এগুলি আলাদা, না, এগুলি আলাদা না, এগুলি একটা সংগ্রামের ঐতিহ্য। এবং এই ভূখণ্ডের সবসময় এই লড়াই সংগ্রামের ভিত্তিতে এই ভূখণ্ড এগিয়ে গেছে। কেউ যদি মনে করেন যে না, এই ভূখণ্ড এইভাবে চলতে পারে না, নিরিবিলি ভদ্র, এই ভূখণ্ড কখনোই ভদ্র হবে না, কারণ এই ভূখণ্ড একটা সংগ্রামী জায়গা। আমি খুব সম্মানিত বোধ করছি, আমার পাশে এক মহান ব্যক্তি আছে যার বাবা, আমি যেহেতু মোহাম্মদপুরের বাসিন্দা, তো উনিও ওনার বাবা শফিউল আলম প্রধান। আমি ছোটবেলা থেকে ওনাকে দেখেই বড় হয়েছি যে আপসীনভাবে এই পলাশী নিয়ে কথা বলে গেছেন। আমি খুব প্রাউড ফিল করি, ওনার বাসা আমার পাশাপাশি মোহাম্মদপুর। তো আমি আমার বক্তব্য খুব গর্ব করবো না, কারণ বেসিক্যালি আমি বক্তৃতা দিয়ে অভ্যস্ত না। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রোগ্রামে আসার জন্য। ধন্যবাদ সবাইকে। Relations, I see.
অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি ডাকতে চাচ্ছি আমাদের আরেকজন নারী নেত্রী, এবং তিনি শুধু নারী নেত্রী নয়, তিনি একজন আইনজীবী, আমাদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক। উনি একজন জনাবা সাকুরাইয়া। উপস্থিত সবাইকে সালাম জানাচ্ছি। আজকে আমাদের বিষয় পলাশী দিবস, আমাদের ঐতিহাসিক দায়। এখানে 1757 সালে 23শে জুন আজকের দিনে আমাদের বাংলার স্বাধীনতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার একটা যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে মীর জাফর কিছু কুচক্রী মহল তাদের কুচক্রিতার কারণে নবাব সিরাজউদ্দৌলা 65,000 সেনা সদস্য নিয়েও লর্ড ক্লাইভের 3,000 সেনা সদস্যের কাছে 200 বছরের জন্য আমাদের বাংলার স্বাধীনতা অস্তিমিত হয়ে পড়ে। লাল সূর্যটা অস্তিমিত হয়ে পড়ে আমাদের স্বাধীনতার, যার কারণে সেটা ছিল আমাদের খুবই বড় একটা কালো অধ্যায়। সেখানে আমরা বাংলার নবাব সিরাজউদ্দৌলা পরাজয় গ্রহণ করার পরে আমরা পরাধীন জাতি হিসাবে প্রায় বহু বছর, 200টা বছর অতিক্রম করেছি। তার পরবর্তীতেও আমাদের 1971 সাল, তারপর 2024-এ যে ঘটনাগুলি ঘটে গেল, ওর প্রেক্ষিতেই প্রতি বরাবরই আমরা বহু যুদ্ধের, বহু রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা রক্ষা করার জন্য জীবন দিয়ে যাচ্ছি, কিন্তু আজও আমরা সেই কলঙ্কিত অধ্যায়টিকে থেকে মুক্তি পেতে পারছি না। এর মূলত কারণ আমাদের মধ্যে কিছু মীর জাফরের মতো কুচক্রী মহল প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, তার সাথে বৈদেশিক কিছু শক্তিও বরাবর কাজ করে যাচ্ছে। সুতরাং আমরা দেশবাসী সবাই একত্রিত হয়ে আমরা আপনার এই অস্তিত্ব সূর্যটাকে যেন রক্তিম লাল আভায় আবার উজ্জ্বলভাবে প্রতিষ্ঠিত করতে পারি। বাংলার স্বাধীনতা রক্ষায় আমরা সবাই ওতপ্রোতভাবে নিজের জান মাল সর্বস্ব নিয়োজিত করে আমাদের স্বাধীনতা রক্ষা করতে হবে। এখানেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। অসংখ্য ধন্যবাদ জনাবা সাকুরা ইয়াসমিন। এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের আমজনতার দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ ভাই। আসসালামু আলাইকুম। আসলে আমরা প্রতি বছরেই 23শে জুন পলাশী দিবস পালিত হয়, তারই ধারাবাহিকতা আমরা আজকে এই দিবসটি আমরা পালন করতে যাচ্ছি। 1757 সালের 23শে জুন রোজ বৃহস্পতিবার নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরের কুচক্রের কারণে পরাজিত হয় এবং বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সেই যুগ থেকেই চলে আসছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র। আমরা সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে রুখে দেব এবং প্রতি বছরের নেই আমরা এবছরে যে 23শে জুন পলাশী দিবস পালন করছি, যাতে প্রত্যেক বছরে আমরা এটা পালন করতে পারি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো আমজনতার দলের দপ্তর সম্পাদক জনাব আবুল কালাম আজাদ। মাননীয় সভাপতি আমজনতা দল, মঞ্চে উপবিষ্ট সুধীবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট শ্রোতা বন্ধুগণ, আজ 23শে জুন এক ঐতিহাসিক এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। আজ পলাশী দিবস। 1757 সালে এই দিনে ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে
এক অসম যুদ্ধ সংঘটিত হয়েছিল। পলাশীর যুদ্ধে কোনো সাধারণ যুদ্ধ ছিল না, এটি ছিল মীর জাফর, জগৎ শেখ, উর্মি চাঁদ, রায় দুর্লভের মতো প্রতিভায় স্বার্থনীতি ব্যক্তির বিশ্বাসঘাতকতা এবং চক্রান্তের ফসল। নবাব সিরাজউদ্দৌলা, যিনি বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন, তিনি বাংলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার সবার সদস্যদের এক অংশের বিশ্বাসঘাতকতা এবং ইংরেজদের কূটনীতির কাছে তাকে হার মানতে হয়েছিল। পলাশীর যুদ্ধের ফলাফল ছিল সুদূর প্রসারী। প্রায় 200 বছর আমরা পরাধীনতার গ্লানি বহন করেছি। আমাদের সম্পদ লুণ্ঠিত হয়েছে, সংস্কৃতি আক্রান্ত হয়েছে এবং আত্মমর্যাদা ভুলুণ্ঠিত হয়েছে। এই কালো অধ্যায় আমাদের শিখিয়েছে যে অভ্যন্তরীণ কোন্দল বিভেদ কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি আহ্বান জানাবো আমজনতার দলের সিনিয়র সহসভাপতি জনাব আব্দুর রব লিখন। জনাব আব্দুর রব লিখন। মাননীয় সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় স্বদেশ, আজ 23 জুন পলাশী দিবস, একটি অভিশপ্ত দিন যা আমাদের জাতির ইতিহাসে কালো অক্ষরে লেখা। এই দিনটি কাকতালীয়ভাবে আমাদের জন্য দ্বিমুখী স্ট্র্যাটেজির সাক্ষী, দ্বিমুখী ট্র্যাজেডির সাক্ষী। 1757 সালের এই দিনে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, আর এই দিনেই জন্ম নিয়েছিল এক কুখ্যাত দল আওয়ামী লীগ, যারা পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের মহান মুক্তিযুদ্ধের সকল অর্জন কুক্ষিগত করে রেখেছিল এবং আমাদের স্বাধীনতার সকল সুফল থেকে বঞ্চিত করেছিল। আজ আমরা শুধু অতীতের ক্ষত নিয়ে আলোচনা করতে নয়, বরং জুলাই 24-এর গৌরবময় বিপ্লবের আলোয় নতুন প্রেরণা নিতে এখানে একত্রিত হয়েছে, যে বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে এবং আমাদের জাতি নতুন আশার দিশা পেয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, পলাশীর যুদ্ধ ছিল বিশ্বাসঘাতকতার এক কলঙ্কিত অধ্যায়। মীর জাফরের ষড়যন্ত্র, নবাব সিরাজউদ্দৌলার পরাজয় শুধু একটি সামরিক হার নয়, এটি ছিল আমাদের স্বাধীনতা, আমাদের সম্পদ, আমাদের আত্মমর্যাদার পতন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের মাটি দখল করে আমাদের সমৃদ্ধ বাংলাকে শোষণের খনিতে পরিণত করেছিল। দুঃখজনকভাবে আমাদের আধুনিক ইতিহাসে আমরা নব্য মির্জাফরদের দেখছি। আওয়ামী লীগ, যাদের জন্ম এই অভিশপ্ত 23 জুন, শেখ হাসিনার নেতৃত্বে আমাদের মুক্তিযুদ্ধের আদর্শকে পদদলিত করেছিল। তারা ভারতীয় আধিপত্যের কাছে নতজানু হয়ে আমাদের জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়েছিল। আমাদের স্বাধীন পররাষ্ট্র নীতি দ্বারা স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছিল। আমাদের সম্পদ, আমাদের অধিকার, আমাদের স্বাধীনতার সুফল সবই বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু প্রিয় দেশবাসী, জুলাই 2024-এর বিপ্লবে আমাদের দেখিয়েছে যে আমাদের জনগণের চেতনা অদম্য, আমাদের তরুণ প্রজন্মের সাহস অপরাজেয়। এই বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতন ঘটেছে। আমরা আবারও প্রমাণ করেছি বিশ্বাসঘাতকতা ও শোষণের বিরুদ্ধে একত্রিত হলে আমরা অপ্রতিরোধ্য। পলাশী বিপ্লব আমাদের অতীতের ক্ষতের স্মৃতি বহন করে, কিন্তু জুলাই বিপ্লব আমাদের ভবিষ্যতের আশা জাগিয়েছে। এই আলো আমাদের পথ দেখাবে, আমাদের স্বাধীনতার সুফল ফিরিয়ে আনবে। আজ আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, আমরা কি পলাশীর বিশ্বাসঘাতকতা ভুলে যাব? আমরা কি মুক্তিযুদ্ধের শহীদদের ত্যাগকে অসম্মান করব? না,
আমরা তা করব না। জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে আমাদের ঐক্যই আমাদের শক্তি। আমরা আরেকটি পলাশি হতে দেব না। আমরা আমাদের মুক্তিযুদ্ধের অর্জন এবং জুলাই বিপ্লবের বিজয়কে কখনো লুণ্ঠন হতে দেব না। আজ আমাদের দেশ নূতন সম্ভাবনার দ্বার প্রান্তে দাঁড়িয়ে। শেখ হাসিনার শাসন আমাদের জাতীয় গৌরবকে ম্লান করেছিল, কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা সেই গৌরব ফিরিয়ে আনার পথে এগিয়ে চলেছি। আমাদের তরুণ প্রজন্ম, আমাদের জনগণের জাগ্রত চেতনা এই অন্ধকার ভেদ করে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। পলাশী আমাদের শেখায় বিভেদ আমাদের পতনের কারণ, কিন্তু জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে ঐক্য আমাদের বিজয়ের মূল মন্ত্র। প্রিয় স্বদেশবাসী, এই পলাশী দিবসে আমি আপনাদের প্রতি আহ্বান জানাই, আসুন আমরা জুলাই 2024-এর বিপ্লবের আলোয় শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখি। আমরা আমাদের স্বাধীন পররাষ্ট্র নীতি প্রতিষ্ঠা করি, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করি। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই বিপ্লবের আদর্শ বাস্তবায়িত হবে, যেখানে প্রতিটি নাগরিক স্বাধীনতার সুফল ভোগ করবে, যেখানে বিদেশি আধিপত্যের কোনো ছায়া পড়বে না। আজ এই মঞ্চ থেকে আসুন আমরা শপথ নেই, আমরা পলাশীর কলঙ্ক মুছে ফেলব, আমরা মুক্তিযুদ্ধের সুফল ফিরিয়ে আনব। জুলাই বিপ্লবের আলোয় আমরা আমাদের জাতির আত্মমর্যাদা পুনরুদ্ধার করব। এই অপয়া দিনের স্মৃতি আমাদের সংগ্রামের অগ্নিশিখা হোক, আমাদের ঐক্যের প্রেরণা হোক। প্রিয় দেশ, প্রিয় স্বদেশ, আসুন আমরা একসাথে বলি, না আর নয় বিশ্বাসঘাতকতা, না আর নয় শোষণ। আমরা একটি স্বাধীন, সার্বভৌম, সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। পলাশীর শিক্ষা আমাদের পথ দেখাক, মুক্তিযুদ্ধ ও জুলাই 2024-এর বিপ্লবের চেতনা আমাদের শক্তি হোক। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সিরিয়াল মেনটেন করতে পারতেছি না, সেজন্য একটু সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো এই পর্যায়ে আমি আহ্বান জানাবো আমজনতার দলের কেন্দ্রীয় সদস্য জনাব আজগর হোসেন জিয়া। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজকে যে আলোচনা সভায় যারা উপস্থিত রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। 1757 সালে 23শে জুন আমাদের নবাব সিরাজউদ্দৌলার যে পরাজয় রবার্ট ক্লাইভের সাথে, এটা কিন্তু এখানে আমরা তিনটা উপাদান দেখতে পারি। বর্তমানে আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশের যে বর্তমানে যে রাষ্ট্রের যে পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে যদি আমরা সেই 1757 সালের 23শে জুনের যে পরিস্থিতির তুলনা করলে কিছুটা মিল আমরা পাই। আমরা দেখতে পাই এই মূল রাজনৈতিক কিছু উপাদান আছে, সেগুলো আমরা আজকে কিছুটা সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা, ইন্টারনাল পলিটিক্যাল যে বিশ্বাসঘাতকতা, সেটা একটা উপাদান, এবং বিদেশি বাণিজ্যিক শক্তির রাজনৈতিক হস্তক্ষেপ। এবং আমরা দেখতে পাই প্রতিরোধ এবং প্রতিবাদের অভাব। এই তিনটা মূল উপাদান ছিল তৎকালীন নবাব সিরাজউদ্দৌলার আমলে একটা অন্যতম বৈশিষ্ট্য, যেটার সাথে আমাদের বর্তমান বাংলাদেশের এই তিনটা উল্লেখযোগ্য মিল আমরা দেখতে পাই। হ্যাঁ, এই তিনটা মিল আমরা দেখতে পাই। আমরা এই তিনটা মিলকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা আমাদের আগামী যে রাষ্ট্র, আমাদের যে বাংলাদেশ, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের বিপরীতে যে আগ্রাসনের যে হস্তক্ষেপ, এগুলোকে আমরা প্রতিরোধ করতে পারবো কিছুটা হলেও। আমি আহ্বান জানাবো বাংলাদেশের নাগরিকবৃন্দকে এবং আমাদের যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেন, রাষ্ট্র চিন্তকদেরকে আমি আহ্বান জানাবো, এই তিনটি উপাদান নিয়ে যদি আমরা কাজ করতে পারি, আমাদের আমজনতার দল এই তিনটি উপাদান নিয়ে যদি আমরা একটা জনমত গঠন করতে পারি, তাহলে আমাদের আগামী বাংলাদেশ হবে একটি স্বাধীন, সমৃদ্ধশালী
এবং বিদেশি হস্তক্ষেপ মুক্ত সোনার বাংলাদেশ। আমি এই আহ্বান ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আম জনতার দলের প্রচার সম্পাদক জনাব সোহাগ আফ্রিদি। নাহমাদুহু সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম আমাবাদ। সম্মানিত সভাপতি মহোদয়, অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আমার প্রাণপ্রিয় সহযোদ্ধাবৃন্দ, সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জেনে থাকেন 1757 সালে পলাশীর প্রান্তরে যে ঘটনা ঘটেছিল, বাংলার শেষ সূর্য নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছিল। সেখান থেকে দীর্ঘ 190টি বছর আমরা ব্রিটিশ দ্বারা শাসিত হয়েছি। তারপর মোটামুটি 73 বছর, অদ্যাবধি 73 বছর নিয়ে আসতে বলতে চাই, রবার্ট ক্লাইভ যেমন পলাশীর ঘটনা ট্র্যাজেডির পর রবার্ট ক্লাইভ যেমন করে এদেশের শাসনভার গ্রহণ করেছিলেন, জোরপূর্বক বাংলাদেশের মানুষকে, বাংলার মানুষকে, আপামর বাংলার মানুষকে যেভাবে শোষণ করার জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন, ক্ষমতার আসনে আসীন করেছিলেন, আমরা দেখে থাকবো নবাব সিরাজউদ্দৌলার সাথে যারা বেঈমানি করেছে, ঘসিটি বেগম এবং মীর জাফরের মতো, আজকে সেই ঘটনার সাথে একটু কিঞ্চিত মিল রেখে আমি একটা কথা বলতে চাই। সেটা হলো, আমরা বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই নবাব সিরাজউদ্দৌলার আসনে বসিয়েছিলাম, কিন্তু তিনি আমাদের সাথে কি করলেন? তিনি তার চারপাশের সেই মীর জাফর, ঘসিটি বেগমদের কুটচালগুলো নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। আমরা দেখতেছি যে তার আশেপাশে থাকা চেলাবেলারা সেই মীর জাফর আর ঘসিটি বেগমের আচরণ করতেছে এবং তাদের দেখা দেখি বলে সঙ্গদোষে লোহাও বাসে। আজকে সেই ডক্টর ইউনূসও আমরা দেখতেছি রবার্ট ক্লাইভ রূপে রূপান্তরিত হচ্ছে। আজকে আমাদের বাংলাদেশের যে অভ্যুত্থান হয়েছে 36 জুলাই বলে যাকে আমরা অভিহিত করি, সেটাকে কলঙ্কিত করার জন্য বর্তমান সরকার পায়তারা করে যাচ্ছে। আজকে জায়গায় জায়গায় মব হচ্ছে, জায়গায় জায়গায় অশান্তি সৃষ্টি হচ্ছে, প্রত্যেকটি সমাজের স্তরে স্তরে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। আমরা কি বলতে পারি না ডক্টর ইউনূস নবাব সিরাজউদ্দৌলার ভেসে এসে রবার্ট ক্লাইভ রূপে আজকে আমাদেরকে শোষণ করতেছে? অবশ্যই বন্ধুরা, দীর্ঘ 73 বছরের শাসনে যা হয়েছে তার থেকে এই 10 মাসে ব্যতিক্রম অনেক কিছু হয়ে গেছে। আমাদের আশা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস ফাটাকেষ্ট রূপে আমাদের দেশ শাসন করবে, দেশের চিত্রকে উলটপালট করে দিবে, কিন্তু তিনি কি করেছেন? তিনি সংস্কার করেন ওই নির্বাচন কমিশন, যেটা আমাদের মাহমুদুর রহমান মান্না স্যারের মতো লোক এই নির্বাচন কমিশন সংস্কারের পিছনে ভূমিকা রেখেছেন। ওই এনসিপি ছোট ছোট বাচ্চারা মিলে ডক্টর ইউনূসকে বাধ্য করতেছে নির্বাচন সংস্কার করতে, নির্বাচন কমিশন সংস্কার করতে। এছাড়া দেশের অন্যান্য যে বিষয়গুলো সামনে আসা উচিতই না, আইন, বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা সহ যে বিষয়গুলো আমরা পরিবর্তন চেয়েছিলাম, মানুষের ভোটের অধিকার, মানুষের স্বাধীনতার যেই শক্তি, কথা বলার শক্তি, যেগুলো আমরা চেয়েছিলাম সেগুলো আদতে পাইনি। এখনো আমাদের সোশ্যাল মিডিয়ায় চেপে ধরা হয়, এখনো আমাদের কথা বলার ব্যাপারে একটু পরাধীনতা আমরা পরিলক্ষিত করতেছি। আমি আমাদের এই সরকারকে অনুরোধ করব, আপনার এখনো সময় হয়েছে, এখনো সময় আছে। আমরা যেভাবে নবাব সিরাজউদ্দৌলার জায়গায় আপনাকে বসিয়েছিলাম,
মানুষকে শোষণ থেকে বিরত থেকে সুশাসনে আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের অতিথিদের মধ্যে একজন বিশেষ অতিথি, ওনাকে আমন্ত্রণ জানাবো। কে রকিবুল ইসলাম রকিব, কে রকিবুল ইসলাম রিপন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি। আম জনতা দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, দীর্ঘ আন্দোলন সংগ্রামের অন্যতম প্রতীক, আমাদের সকলের প্রিয় কর্নেল মশিউজ্জামান ভাই, মঞ্চ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয়। আমরা যার সঙ্গে ভারতের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতাম, আমাদের সকলের প্রিয় মরহুম শফিউল আলম প্রধান ভাইয়ের সুযোগ্য পুত্র, যিনি আমাদের শফিউল আলম প্রধান ভাইয়ের মতোই হয়েছেন, তিনিও সবসময় রাজপথে থাকেন। আমাদের সকলের প্রিয় রাশেদ খান ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের সকলের প্রিয় গণ অধিকার পরিষদের উপদেষ্টা রিজু ভাই, আরিফুল্লাহ ভাই, সোহেল ভাই, সকলকে সংগ্রামী শুভেচ্ছা। আজকের যে বিষয় পলাশী দিবস, আমাদের ঐতিহাসিক দায়, ঐতিহাসিক যে দায়, এই দায় আমরা সবাই জানি, কিন্তু আমি আজকের বক্তব্যটা একটু ভিন্ন আঙ্গিকে দিতে চাই। ইতিহাস খুব নির্মম, ইতিহাস খুব নির্দয়। ইতিহাস কেটে ছিঁড়ে সাময়িকভাবে জ্বালানো যায়, কিন্তু ইতিহাস ইতিহাসের গতিতে চলে। আমরা গত 17টি বছর দেখেছিলাম একটি দল কিভাবে ইতিহাসকে কেটে ছিঁড়ে তাদের মতো চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এমন সময় এসে তারা ধরা খেলেন যে তাদের দলের যিনি প্রধান ছিলেন তার মূর্তির উপরে বাংলার জনগণ প্রস্তাব করেছে। এটা কোনো কাম্য ছিল না, এটা আমরা আশা করেছিলাম না। আমরা আশা করেছিলাম বাংলাদেশে দল বল নির্বিশেষে সকল মতের মানুষ এখানে রাজনীতি করবে, যার যার সম্মান তার তার কাছে থাকবে, কিন্তু মানুষ এতটাই বিরক্ত হয়েছিল যার কারণে সেই মহান মানুষটা মূর্তির উপরে কিভাবে প্রস্তাব করেছিল আপনারা দেখেছিলেন। আমি সেদিকে যেতে চাই না। গতকালকে যে ঘটনাটি ঘটেছে, আপনারা জানেন যে নুরুল হুদা তাকে কিভাবে জুতা পিটা করেছে। এটা শুধু রাজনীতি নয়, আমরা মনে করি আমাদের যারা অভিভাবক আমাদেরকে রাজনীতি শিখিয়েছেন, আমরা সেই রাজনীতিতে চাই না, কারণ আমাদের ভুল রাজনীতি শিখিয়েছে। গত 17 বছরে শেখ হাসিনার যে চরিত্র, সেই চরিত্র যদি আবার আমরা তার সঙ্গে মিল করে বাংলাদেশের মানুষের উপরে এই ধরনের মব জাস্টিস করার চেষ্টা করি, তাহলে বাংলাদেশের মানুষ এক সময় শেখ হাসিনার মতো আমাদেরকেও তাড়াতে পারে বলে মনে করি। কারণ রাজনীতি চলবে রাজনীতিক ইতিহাসের গতিতে। আমরা যে রাজনীতি করব, আমাদের থেকে এই নতুন প্রজন্ম রাজনীতি শিখবে। যদি আমরা শেখাতে ব্যর্থ হই, তাহলে শেখ হাসিনার মতো পরিণত আমাদের হতে পারে বলে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা এই ধরনের মব জাস্টিস চাই না। যে কোনো ব্যক্তি হোক না কেন, আইন আছে, দেশের আইনের পর্যন্ত আইনের মধ্য দিয়ে তার বিচার হোক, আমরা সেটা চাই। আমরা রাজনীতিক অঙ্গনে বক্তব্য দেব, তার মনে এই নয় যে একজন আরেকজনের ব্যক্তি আক্রোশে তাকে আমরা আঘাত করব। আমি যেটি বলতে চাচ্ছি, ইতিহাস খুব নির্মম, ইতিহাস সত্য, ইতিহাস ইতিহাসের জায়গায় চলে। আজকে যারা এখানে রাজনীতিক নেতারা আছেন, অনেকেই মন্ত্রী এমপি হয়েছেন, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। আমি যে কথাটি বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক মানুষকে রাস্তার থেকে ধরে এনে এমপি বানিয়েছিলেন, কিন্তু সেই এমপি ইতিহাসে নাম লেখাতে পারেনি। অনেকে রাস্তার থেকে ধরে এনে মন্ত্রী বানিয়েছিলেন, কিন্তু তারা ইতিহাসের পাতায় নাম লেখাতে পারেনি। আমি যে কারণটি বলতে চাচ্ছি, এই পলাশী যুদ্ধে আপনারা জানেন নবাব সিরাজউদ্দৌলা সাথে তার আপন খালাতো ভাই সহ অনেকেই বেঈমানি করেছে।
কিন্তু ইতিহাস খুব নির্মম এবং নির্দয়। সেখানে আমরা দেখেছিলাম একজন নাচনেওয়ালা আলিয়া কিভাবে দেশপ্রেমিক, কিভাবে তিনি কারাগারে ছিলেন। মোহনলাল, এই মোহনলাল এবং আলিয়াদের দেশপ্রেম ইতিহাসের স্বর্ণ আকারে লেখা আছে। কিন্তু ইতিহাস দুই রকম, একদিকে নিন্দিত আর একদিকে নন্দিত। সেই নিন্দিত ইতিহাস মীর জাফররা তৈরি করেছে, কিন্তু নন্দিত ইতিহাস সেই নাচনেওয়ালা আলিয়া এবং মোহনলাল করেছে। বাংলাদেশের আগামীর যে রাজনীতির ইতিহাস লেখা থাকবে, সেই ইতিহাস খুব ভয়ঙ্কর এবং নির্মম। যে ইতিহাসে বাংলাদেশের মানুষ থুথু নিক্ষেপ করবে শেখ হাসিনার নামের উপরে, যেমনটি আজকে মীর জাফরের উপরে থুথু নিক্ষেপ করে এই বাংলাদেশ না ভারতবর্ষের প্রতিটি নাগরিক, তেমনি এই ইতিহাসে লেখা থাকবে শেখ হাসিনার নাম, যেখানে শেখ হাসিনার নামের উপরে মানুষ থুথু নিক্ষেপ করবে। আমরা এটা চেয়েছিলাম না, আমরা চেয়েছিলাম ইতিহাসে শেখ হাসিনা নন্দিত থাকবে, কিন্তু তিনি ইচ্ছা করে নিন্দিত হয়েছেন এবং তার বাবাকে অপমান করেছেন। আমি যে কথাটি বলতে চাই, আপনারা জানেন বিএনপি অনেক নেতা মন্ত্রী এমপি হয়েছেন, অনেক কিছু হয়েছে, কিন্তু ইতিহাসে নাম লেখাতে পারেনি। রাজনীতির সবচেয়ে সফলতা হলো ইতিহাসে নাম লেখানো। সেই ইতিহাসে যদি আমরা নাম লেখাতে না পারি, আমরা এমপি মন্ত্রী যাই হই না কেন, কোনোটাই কাজে আসবে না। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাজের মেয়ে ফাতেমা ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লেখা থাকবে। যেই কাজের মেয়ে আলিয়ার সাথে শেখ হাসিনার নামও লেখা থাকবে, কিন্তু আলিয়ার নাম লেখা থাকবে নন্দিত হিসাবে আর শেখ হাসিনার নাম লেখা থাকবে নিন্দিত হিসাবে। এখানেই রাজনীতির মজা। আমরা আজকে জাতীয় ভাবে যারা রাজনীতি করি, আমাদেরকে মাথায় রাখতে হবে রাজনীতিতে টাকা কামানো না, রাজনীতিতে এমপি মন্ত্রী হওয়া না, রাজনীতিতে সবচেয়ে মজার ব্যাপার হলো ইতিহাসের নাম লেখানো। আজকে আলিয়া যেভাবে ইতিহাসে নাম লিখিয়েছেন, সেইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাজের মেয়ে আলিয়া ইতিহাসে, ফাতেমা ইতিহাসে নাম লেখাবে। কারণ যে ইতিহাস আগামী 20 বছর পরে বাংলাদেশের ইতিহাস লেখা থাকবে, সেই ইতিহাসে এই ফাতেমা এবং শেখ হাসিনা এক জায়গায় হবে, কিন্তু সেখানে শেখ হাসিনা নামের উপরে মানুষ থুথু নিক্ষেপ করবে। এমনকি যারা আওয়ামী লীগ করেন তারাও তার নামের উপরে থুথু নিক্ষেপ করবেন, কিন্তু বাংলাদেশের মানুষ এই ফাতেমা নামের উপরে তাকে বাহবা দেবেন। যেমনটি হয়েছে পলাশী যুদ্ধে এই আলিয়া এবং মোহনলালকে ইতিহাসে মানুষ তাকে গর্ব মনে করে এবং ইতিহাসে স্বর্ণ করে লেখা থাকবে। আমি যদি বলে শেষ করতে চাই, আপনারা জানেন বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়, মুসলমানদের পরাজয় ছিল 1757 সাল পলাশী যুদ্ধে। এই পলাশী যুদ্ধের পরে সারা পৃথিবীতে মুসলমান কোথাও ঘুরে দাঁড়াতে পারেনি। আজকে ঘুরে দাঁড়ার চেষ্টা করার পরও আমরা হোঁচট খাচ্ছি, কারণ এই মীর জাফরদের জন্য। ইতিমধ্যে আপনারা দেখেছেন ইরানে কি ধরনের হামলা চালাচ্ছে আমেরিকা, ইসরায়েল, সেখানেও আমরা দেখছি এই মীর জাফরদের গুপ্তচর একটা আছে, তাদেরকে ইরান ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলাচ্ছে। আমরা মনে করি এই বাংলাদেশ সহ সকল জায়গায় এই ধরনের মীর জাফর গাদ্দার যারাই আছেন, তাদেরকে এইভাবে ধরে ধরে শনাক্ত করতে হবে। যদি শনাক্ত না করতে পারি, তাহলে প্রতিবারই আমাদেরকে রক্ত দিতে হবে এবং ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যদি ইতিহাস থেকে শিক্ষা না নেই, তাহলে আজকে 24-এর যে বিপ্লব, সেই বিপ্লবে আমাদেরকে হোঁচট খেতে হচ্ছে। কারণ একটু আগে একজন বক্তব্য দিয়ে গেলেন, ডক্টর ইউনূসকে এনেছিলেন নবাব সিরাজউদ্দৌলার মতো, কিন্তু আমরা দেখছি তার ডানে এবং বামে ভারতের পেটাত্তা, আওয়ামী লীগের পেটাত্তা এবং মীর জাফরদের ঘুর ঘুর করছে, যার কারণে এই বিপ্লবের আন্দোলন ব্যর্থ হচ্ছে এবং বিতর্কিত হচ্ছে। আমরা এটা চাই না। আমাদের উচিত হবে জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন, এখানে সাংবাদিক বন্ধু যারা আছেন, সকলের প্রতি অনুরোধ থাকবে, আমরা ইতিহাসে নন্দিত হতে চাই, আমরা ইতিহাসে নিন্দিত হতে চাই না। আমরা এমন ইতিহাস করেছিলেন মৌলানা ভাসানী, যে ইতিহাস করেছিলেন শফিউল আলম প্রধান, যে ইতিহাস করেছিলেন, এই ব্যক্তিদের যদি আমরা স্মরণ করতে পারি, তাহলে সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারবো। তা না হলে বাংলাদেশ আবারও
পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমজনতা দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিল্লাহ। অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের ইতিহাসের সাথে যদি আমি ইতিহাসের মিল করতে চাই, তাহলে পলাশীর ইতিহাস, বাংলাদেশের 24-এর ইতিহাস, 71-এর ইতিহাস, 18-র ইতিহাস, সকল ইতিহাসের সাথে কোথাও না কোথাও মিল পেয়ে যাব। তাই আমরা এই যে আজকে পলাশী দিবস, আমাদের ঐতিহাসিক দায়, আমরা দায় এড়ানোর জন্য হয়তো আজকের এই দিবসটিকে স্মরণীয় করতে রাখতে চাই, এরকম একটা বিষয় আজকে আমাদের মনে করতে হবে। বাংলাদেশে বিগত সময়ে যে ধরনের মির্জাফর ছিল, ঘোষিনী বেগমরা ছিল, এখনো কিন্তু অনেকেই বিদ্যমান রয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের আগে আমরা যেটা দেখতে পেরেছি, কিছু মানুষ ক্ষমতালোভী ছিল, কিছু মানুষ ক্ষমতার চেয়ারে বসেছিল, তাদের এই ক্ষমতাকে তারা মনে করেছিল চিরদিন কোনো দিন ক্ষমতা হারাবে না। যেভাবে মির্জাফররা ক্ষমতা তাদের নিজেদের কাছে নিয়েছিল, ঠিক একইভাবে এদেশের মানুষকে পুঞ্জীভূত করে একমুক্ত করে তাদের নিজেদের কাছে জিম্মি করে রেখে দিয়েছিল। দেশকে তাদের নিজেদের মতো শাসন করার চেষ্টা করেছে। সেই যে মির্জাফর দেশের ক্ষমতা তাদের কাছে নিয়ে নিল এই বাংলার দেশের, সেই মির্জাফরের অবসান ঘটল 2024-এর 5ই আগস্ট। এত বছর আমরা ওই মির্জাফরদের পরিবারের কাছে কোনো না কোনো ভাবে জিম্মি হয়ে গেতাম, মুক্ত হতাম, জিম্মি হতাম, মুক্ত হতাম, এই টানাপোড়েনের ভিতরে আমাদের থাকতে হতো। তবে হ্যাঁ, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যেমন আমরা একটা মানচিত্র পেয়েছিলাম 71-এ, ঠিক একইভাবে আবার 2000+ আমাদের ভাইদের জীবনের বিনিময়ে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আরেকটা ঘোষিনী বেগমের কাছ থেকে আমরা মুক্তি লাভ করেছি। তা সত্ত্বেও এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, দেশ পরিচালিত হচ্ছে, আমরা এখনো বলতে পারি না আমরা স্বাধীন সার্বভৌম। রাষ্ট্র পাওয়া সত্ত্বেও বলতে পারি না। আমাদের কাছে এখনো ভয় হয়, আমরা এখনো রাতের ঘুমের মাঝে চমকে উঠি। এই বুঝি হাসিনা সরকার আবার আওয়ামী লীগ আমাদের উপর আক্রমণ করছে। কারণ আপনারা জানেন, ইউনূস সাহেবের চারপাশে যারা বসে আছে, কেউ ঘোষিনী বেগম, কেউ অথবা মির্জাফর। আমরা ইউনূস সাহেবকে বিশ্বাস করতে চাই, কিন্তু তার যে চারপাশে যারা আছে তাদেরকে আমরা কিভাবে বিশ্বাস করি? দেখেন, একজন উপদেষ্টার পিএস 311 কোটি টাকার দুর্নীতি করলেন, আরেকজন উপদেষ্টার 150 কোটি টাকা, আরেকজন উপদেষ্টার 150 কোটি টাকা, আরেকজন তাদেরই বানানো একটি দলের নেতা 400 কোটি টাকা দুর্নীতি করলেন। এছাড়াও আমরা বিভিন্ন গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায় জানতে পারি যে তাদের যে সম্পদের পাহাড় এই 10 পাশে হয়েছে, সেটা মির্জাফরদেরকেও ছাড়ে। বিগত 17 বছর যে মির্জাফর ছিল, তাদের থেকেও ভয়ঙ্কর রূপ তারা ধারণ করছে। সেই জন্য আমরা যখন বলি যে আমাদের ভোটের অধিকার ফেরত দেন, আমাদের গণতান্ত্রিক অধিকার ফেরত দেন, আমাদের ভাতের অধিকার ফেরত দেন, চিকিৎসার অধিকার ফেরত দেন, তখন আমরা ক্ষমতালোভী হয়ে যাই। 17টি বছর যারা এদেশের মানুষ যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, জেল জুলুম সকল কিছু অপেক্ষা করে রাজনৈতিক ময়দানে ছিল, এই নিপীড়িত মানুষদেরকে ক্ষমতালোভী বানিয়ে দেওয়া হচ্ছে যে এরা ক্ষমতার চেয়ারের জন্য পাগল হয়ে গেছে। আসলে আমরা অবাক হয়ে যাই, 17টি বছর নির্যাতন নিপীড়নের শিকার হওয়ার পরেও আমরা আবার ক্ষমতালোভী। হায় আল্লাহ, এই দুঃখের কথা বলবো কাদের কাছে? আমরা যারা নির্বাচনের কথা বলি, জনগণের ভোটের অধিকার নিশ্চিতের কথা বলি, আমরাই হয়ে যাই নির্যাতন, আমরাই ভারতের দালাল হয়ে যাই, আমরাই রয়ের এজেন্ট হয়ে যাই। হায় আল্লাহ, এই দুঃখ কার কাছে বলবো? এই পরিবেশ আমাদেরকে তৈরি করে দেওয়া হচ্ছে। কেউ চায় বিদেশ থেকে, কেউ চায় দেশ থেকে, মন চার যেভাবে চাই সেভাবে আমাদেরকে উপস্থাপন করে। দুঃখের সাথে বলতে হয়, আমরা ইউনূস সাহেবকে বলেছিলাম যখন তাকে ক্ষমতা দেওয়া হয়, দেশ পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়, যে দ্রুত সময়ের মধ্যে আপনি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যবস্থা করবেন, পাশাপাশি যৌক্তিক কিছু জায়গায় সংস্কার প্রয়োজন, যেগুলোকে ভেঙে ফেলা হয়েছিল বিগত সরকার নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য, সেই জায়গাগুলোকে সংস্কার করে। কিন্তু দুঃখজনক সত্য, উনি এমন সংস্কার করেছেন
আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি দুদক 1011 কোটি টাকার দুর্নীতির তদন্ত করছে মাত্র 10 মাসে। এই সংস্কার আমরা পেয়েছি। তাই আমরা বলতে চাই, ডিসেম্বর আমরা ডেডলাইন দিয়েছিলাম, ডিসেম্বর নয়, যদি সম্ভব হয় ডিসেম্বরের আগেই নির্বাচনের একটি সুষ্ঠু ব্যবস্থা করে দিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে এমন একটি সরকারের খাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা বিদায় নিতে পারেন। না হলে আমরা যদি যে বিষয়গুলো দেখতে পাই, বিগত সময়ের যে সরকারগুলো ক্ষমতার চেয়ারে বসেছিল তাদের কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আমরা সেটি চাই না। আমরা চাই যেন আপনারা আপনাদের জায়গা থেকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের সাথে একসাথে বসবাস করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হাবিবুর রহমান রিজু, উচ্চতর পরিষদ সদস্য, গণ অধিকার পরিষদ। তখন সম্মুখে ওই পলাশির কাণ্ড, বাঙালির মনে লাল করে ক্লাইভের খঞ্জ, কবি নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতার মধ্যে এই লাইন দুটি আছে।